70 বছর আগেও চীনের এই সমুদ্রে প্রতিদিন বহু মানুষের লাশ ভেসে বেড়াতো। তারা চীন থেকে সাঁতরে হংকং যাওয়ার চেষ্টা করত একটা বেটার লাইফের আশায়। চীনে এই সময় লোকজন দুবেলা পেট ভরে খেতে পেত না। এডুকেশন সে সময় চীনে একটা ক্রাইম ছিল। স্কুলে যাওয়ার জন্য দরকার পড়তো স্পেশাল পারমিশন। তারা বেঁচে থাকার শেষ আশাটাকেও হারিয়ে ফেলেছিল। কমিউনিজম ধীরে ধীরে চীনকে ধ্বংস করে দিচ্ছিল। কিন্তু তারপরেই এখানে এমন কিছু হয় যাতে চীন মাত্র 40 বছরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ইকোনমি হিসাবে উঠে আসে। নেপোলিয়ন বলেছিলেন চীন একটা ঘুমন্ত দৈত্য। চীন যখন ঘুম থেকে উঠবে গোটা পৃথিবীকে নাড়িয়ে দেবে। জাস্ট একবার ভাবুন না, যে দেশটার জিডিপি একটা সময় তানজানিয়া, কেনিয়ার মতো যে দেশগুলো এদের থেকেও কম ছিল, সেই দেশটার জিডিপি আজ $18 ট্রিলিয়ন। আজকে দিনে চীনের সাংহাই, চনজিং, শেনজেন সিটিগুলো আমেরিকা এবং ইউরোপকেও হার মানিয়ে দেয়। বলা হয় 2035 সালের মধ্যে চীনের ইকোনমি আমেরিকাকেও বিট করে দেবে। কিন্তু কিভাবে চীন এত তাড়াতাড়ি, এত দ্রুত গতিতে ধনী হয়ে উঠল? চীনের এই ম্যাজিক্যাল ট্রান্সফরমেশনটা কিভাবে হয়েছিল? আজকের দিনে আমাদের দেশে এই জিনিসটা কেন হয়নি? আমাদের দেশ বাদ দিন, জাপান যেখানে মানুষ ভীষণই কর্মঠ হয়, তাদের দেশে কেন হয়নি? এমন তো নয় যে চীনের কাছে কোনো জাদুর কাঠি ছিল যেটা ছুঁয়ে দেওয়ার পরই চীন রাতারাতি বদলে গিয়েছিল। না, এর পেছনে ছিল একটা প্রপার প্ল্যানিং, ভিশন এবং স্বপ্ন। তো বন্ধুরা, আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে। আজ কথা হবে চীনের ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন নিয়ে। চীন কিভাবে ধনী হয়ে উঠেছিল। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ সিরিয়াসলি অনেক কিছু জানতে পারবেন এবং ভিডিওটা ভীষণই ইন্সপায়ারিং হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। 1937-এ জাপান চীনের উপর আক্রমণ করে। মাত্র একদিনে 2 লক্ষ চাইনিজ মহিলাকে জাপানি সেনারা ধর্ষণ করে। কয়েক লক্ষ চীনের মানুষ এই যুদ্ধে মারা যায়। আর এরপরই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সব মিলিয়ে চীনের প্রায় 1.5 কোটি মানুষের মৃত্যু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান হেরে যেতেই চীনে আবার শুরু হয় গৃহযুদ্ধ। পরপর চলা যুদ্ধে চীনের অর্থনীতি মুখ থুবড়ে পড়ে। গৃহযুদ্ধের শেষে কমিউনিস্টরা জিতে যায়। মেইনল্যান্ড চায়নায় কমিউনিস্ট শাসন শুরু হয়। কিন্তু মানুষ যে আশা নিয়ে চীনে কমিউনিস্টদেরকে সাপোর্ট করেছিল, সেটাই এবার তাদের কাছে একটা দুঃস্বপ্ন হয়ে ওঠে। মাও জেদং, চীনের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান, তার আইডিওলজি ধীরে ধীরে চীনকে ধ্বংস করতে থাকে। কিন্তু চীন এত দুর্বল কিভাবে হয়ে গেল? কারণ আমরা ছোটবেলায় বইতে পড়েছি যে প্রাচীন চীন কতটা ধনী ছিল। ইভেন একটা সময় ইউরোপ এবং আমেরিকার থেকেও চীন ধনী ছিল। সে সময় বিশ্বের মোট জিডিপির 25% চীন থেকে আসতো। চীনের রেশম বিশ্ববিখ্যাত ছিল। তারা সিল্ক রোডের মাধ্যমে সারা বিশ্বের সাথে বাণিজ্য করত। আর এই চীনেই প্রথমবার কম্পাস আবিষ্কার হয়েছিল। বারুদ, কাগজ, প্রিন্টিং, চাই সবকিছু চীনারাই গোটা পৃথিবীকে দিয়েছিল। ইভেন সামরিক দিক থেকেও চীন অনেক শক্তিশালী ছিল। আর তার সব থেকে বড় উদাহরণ আজও রয়েছে, দ্য গ্রেট ওয়াল অফ চায়না। চাষাবাদ আর চিকিৎসা ক্ষেত্রেও চীনারা এক্সপার্ট ছিল। চীনের উর্বর জমিতে কখনো খাদ্যের অভাব হয়নি। তারাই প্রথম আকুপাঞ্চার, হার্বাল মেডিসিন আবিষ্কার করেছিল, যা আজও বিশ্বজুড়ে ব্যবহার করা হয়। কিন্তু এত সমৃদ্ধশালী একটা দেশ কিভাবে গরিব হয়ে গেল? প্রশ্ন হচ্ছে সেটা। শুধুই কি জাপানের আক্রমণ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, নাকি এর পেছনে পশ্চিমাদের কোনো কারসাজি ছিল? সময়টা ছিল 1773। তখন চীনে চিং রাজত্বের শাসন চলছিল। এদিকে ততদিনে ভারতে ইংরেজদের রাজত্ব শুরু হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের পাশাপাশি চীনেও ব্যবসা করতে চায়। প্রথমে চীনের শাসকরা ইংরেজদের রিকোয়েস্ট ডাইরেক্টলি রিজেক্ট করে দেয়। পরে এই কোম্পানির উপর কড়া আইন চাপিয়ে অল্প কিছু ব্যবসার পারমিশন দেওয়া হয়। চীন থেকে ইংরেজরা চা আমদানি করত, আর এর বদলে তারা চীনকে দিত নেশাদ্রব্য, আফিম। চীনের সভ্যতা ধ্বংসের প্রথম স্টেপ ছিল এই আফিম। সে সময় ভারতে আফিম চাষ করা হতো, আর সেই আফিম ইংরেজরা চীনের বাজারে বিক্রি করত। চীনের যুব সমাজ কয়েক বছরের মধ্যেই আফিমের নেশায় বুঁদ হয়ে যায়। যে চীনারা কর্মঠ ছিল, তারা কাজবাজ বন্ধ করে সারাদিন নেশা করতে থাকে। চীনের সমাজের এই খারাপ অবস্থা দেখে এখানে শাসকরা চীনে আফিম বিক্রির উপর ব্যান লাগিয়ে দেয়। অন্যদিকে ইংরেজরাও এই আফিম চাষের ফলে প্রচুর পরিমাণে লাভ করত। তাই তারাও এবার নিষেধাজ্ঞা না মেনেই চীনের বাজারে লুকিয়ে আফিম বিক্রি চালিয়ে যায়। একটা সময় চীনের শাসকরা ইংরেজদের আফিমের গোডাউনগুলোতে আগুন লাগিয়ে দেয়। পরে এই আফিম নিয়েই 1839 সালে ইংরেজ আর চীনাদের মধ্যে শুরু হয় ফার্স্ট ওপিয়াম বা প্রথম আফিম যুদ্ধ। এই যুদ্ধ টানা 4 বছর ধরে চলেছিল।
যুদ্ধে ইংরেজরা জিতে যায়। সে সময় তারা চীনের হংকং দখল করে নেয়। এছাড়া চীনের অনেক জমি, বন্দর এবং বিজনেসের উপরেও ইংরেজরা কবজা করে নেয়। আর এখান থেকে শুরু হয় চীনের সেঞ্চুরি অব হিউমিলিয়েশন, 100 বছরের অপমান। চীনের ইকোনমিক গ্রোথে সবথেকে বেশি যে জিনিসটা কাজে লেগেছিল সেটা হচ্ছে ঋণ বা লোন। চীন সে সময় বড় আকারে ঋণ নিত আর সেই টাকাকে নিজেদের দেশে ইনভেস্ট করে তাদের দেশকে আজ ডেভেলপ করেছে। তো একটা দেশ বলুন বা একটা মানুষ, ঋণ নেওয়া এবং সঠিকভাবে যদি সেটাকে ব্যবহার করা হয় তাহলে কিন্তু আমাদের লাইফ বদলে যেতে পারে। অনেকেই আছেন তাদের বিজনেসকে গ্রো করার জন্য ঋণ নিতে চান না, কারণ তারা মনে করেন যে ঋণ নেওয়া মানে খারাপ। কিন্তু আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন বড় বড় কোম্পানি থেকে শুরু করে বড় বড় দেশ, তারা প্রত্যেকে ঋণ নেয়। তাই আপনি যদি নিজের বিজনেসকে এবং নিজের পার্সোনাল লাইফকে আরও ডেভেলপ করতে চান, তার জন্য কিন্তু আপনার ঋণ নেওয়া প্রয়োজন। আর যখনই আপনার পার্সোনাল লোন দরকার হবে তার আগে অবশ্যই রিসার্চ করুন যে আপনার ইন্টারেস্ট রেট কতটা। আর এখানে আপনাদেরকে বলে দিই, আপনি পয়সা বাজারে 30টারও বেশি আরবিআই রেজিস্টার্ড ব্যাংক এবং এনবিএফসির সাথে তুলনা করতে পারবেন যে আপনার কোন লোনটা আপনার জন্য বেস্ট হবে, যেখানে লোয়েস্ট ইন্টারেস্ট শুরু হয় অ্যানুয়ালি 10.5% থেকে। তবে শুধুমাত্র কিন্তু ফর্ম ফিল আপ করলে আপনি লোন পাবেন এমন নয়। লোন পাওয়াটা নির্ভর করে আপনার ক্রেডিট স্কোরের উপরে। আর এই 3 ডিজিটের ক্রেডিট স্কোরটাই ডিসাইড করে আপনাকে লোন দেওয়ার জন্য আপনি কতটা ভরসাযোগ্য। যত ভালো আপনার স্কোর হবে আপনি ততই তাড়াতাড়ি লোন পাবেন এবং কম ইন্টারেস্টে পাবেন। আর স্কোর যদি খারাপ হয় তাহলে আপনার লোন কিন্তু বাতিলও হয়ে যেতে পারে, কিংবা সেই লোনে আপনার ইন্টারেস্ট অনেক বেশি হতে পারে। তাই নিয়মিত আপনার ক্রেডিট স্কোর চেক করা ভীষণই জরুরি। আর পয়সা বাজারের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ক্রেডিট স্কোর চেক করতে পারবেন। আপনি এখানে ফ্রিতে আপনার ক্রেডিট স্কোর চেক করতে পারবেন দেশের সব থেকে বড় ব্যুরো থেকে। আর যদি আপনার ক্রেডিট স্কোর কম থাকে তাহলে এখানে একটা স্পেশাল ফিচার রয়েছে, ক্রেডিট হেলথ সার্ভিস, যা আপনার স্কোরকে ভালো করার জন্য হেল্প করবে। এখনই আমার ডেসক্রিপশন এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করুন এবং পয়সা বাজারে গিয়ে চেক করুন আপনার ক্রেডিট স্কোর। আমার ক্রেডিট স্কোর 810, আপনার কত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। পশ্চিমা বিশ্বে যে সময় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছিল, যে সময় চীনের উচিত ছিল তাদের ইকোনমির দরজা সারা বিশ্বের জন্য খুলে দেওয়া, ঠিক সেই সময় চীনের শাসকরা তাদের ইকোনমির দরজাকে বন্ধ করে দেয়। চীন তাদের ইকোনমি ক্লোজ করে দেয়। তারা আফিম যুদ্ধের পর আর কোনো দেশকে নিজেদের দেশে বাণিজ্য করতে দিতে ভয় পাচ্ছিল। আগামী প্রায় 100 বছর ধরে চীনে প্রচুর যুদ্ধ হয়, কখনো রাশিয়া, কখনো জাপান, আবার কখনো আমেরিকা চীনকে কবজা করতে চায়। এতে চীনের অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়ে। সময়টা ছিল 1949। আফিম যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জাপানের আক্রমণ, এই সব কিছুর পরেও চীন আরও একবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়। চীনের মানুষেরাও ভীষণই আশাবাদী ছিল। কিন্তু চাইনিজ কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসার পরেই এখানে এমন একজন লোক চীনের রাষ্ট্রপতি হয়েছিলেন যার ভুলের জন্য চীনের প্রায় 5 কোটি মানুষ মারা গিয়েছিল। চীনের ডাউনফলের সবচেয়ে বড় কারণ ছিল চীনের রাষ্ট্রপতি মাও জেদং। মাও চীনের ইকোনমিকে বুস্ট করার জন্য অনেক নতুন নতুন পলিসি ইন্ট্রোডিউস করেন, যেমন গ্রেট লিপ ফরওয়ার্ড, কালচারাল রেভলিউশন। চীনের ফসল উৎপাদন বাড়ানোর জন্য বড় বড় জমিদারদের জমি নিয়ে তিনি ছোট ছোট চাষিদের মধ্যে ভাগ করে দেন। কিন্তু এখানেও জমির সমস্ত মালিকানা ছিল সরকারের কাছে। জমিতে কি চাষ হবে, কবে চাষ হবে, কতটা চাষ হবে, এই সব কিছু ডিসাইড করত সরকার। চাষির কাজ ছিল শুধুমাত্র ফসল চাষ করা, এমনকি ফসল তোলার পর সে সময় সমস্ত ফসলটা তাদের সরকারকে দিয়ে দিতে হতো। আর তার বদলে সরকার তাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা দিত। কিছুদিনের মধ্যেই মাওয়ের এই পলিসি ফেল হয়ে যায়, কারণ চাষিদের কোনো স্বাধীনতা ছিল না। চাষের জন্য তখনও তারা প্রাচীনকালের যন্ত্রপাতি ব্যবহার করত। প্রোডাকশন বাড়ছিল না। ইভেন চাষিরা এত পরিশ্রম করার পরেও তারা দুবেলা পেট ভরে খেতে পারছিল না। এই সময় মাও জেদং আরও একটা অদ্ভুত পলিসি ইন্ট্রোডিউস করেন, 4 পেস্ট কন্ট্রোল। তিনি চীনের সমস্ত চড়ুই পাখি, ইঁদুর, মশা এবং মাছি এগুলোকে মেরে ফেলার আদেশ দেন। সে সময় মাও জেদংকে চীনে ঈশ্বর মনে করা হতো। তিনি যা বলতেন চীনের জনগণ সেটাই মানতেন, সেটা ঠিক হোক বা ভুল। এই 4 পেস্ট ক্যাম্পেনের প্রভাব চীনে আরও খারাপভাবে পড়ে। প্রায় কয়েক কোটি চড়ুই পাখিকে চীনারা হত্যা করে, যার ফলে কয়েক বছরের মধ্যে চীনে একটা বড় পঙ্গপালের ঝাঁক তাদের ফসলে আক্রমণ করে। 1958 থেকে 1961 সালের মধ্যে চীনে দুর্ভিক্ষ দেখা দেয়। এই সময় প্রায় 4 কোটি মানুষের মৃত্যু হয়। মাও জেদং চীনের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের উপরেও জোর দিয়েছিলেন, কিন্তু সেই পলিসিও ফেল হয়ে যায়। তিনি গোটা চীন জুড়ে স্টিল প্রোডাকশন বাড়ানোর জন্য বড় বড় ফ্যাক্টরি সেট আপ করেন। ইভেন সাধারণ মানুষদের নিজেদের বাড়িতে স্টিল বানানোর কথা বলেন। কিন্তু খারাপ টেকনোলজি এবং স্কিলের অভাবে
তারা যে স্টিল প্রডিউস করছিল তার গুণগত মান ভীষণই কম ছিল, ফলে এই স্কিমও কিছুদিনের মধ্যেই ফেল হয়ে যায়। 1960 আসতে আসতে চীনের গ্রোথ রেট -4% পৌঁছে যায়। চীনে বেকারত্ব, গরিবি, খাবারের অভাব চরম পর্যায়ে পৌঁছায়। সবাই মাও জেদংয়ের অ্যাগেনস্টে চলে যাচ্ছিল। এমনকি চাইনিজ কমিউনিস্ট পার্টির বড় বড় লিডাররাও মাওয়ের বিরুদ্ধে কথা বলতে শুরু করে। হীরক রাজা বলতেন, পড়াশুনো করে যে অনাহারে মরে সে। আর ঠিক এই জিনিসটাই বলতেন মাও জেদং। শিক্ষিত মানুষেরা, মানে যারা বুদ্ধিজীবীরা, তাদের উপর মাও আক্রমণ শুরু করেন। 1966 সালে চীনে কালচারাল রেভলিউশন শুরু হয়। এই সময় সমস্ত স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়। শহরে যারা শিক্ষিত এডুকেটেড পার্সন ছিল তাদেরকে জোরপূর্বক গ্রামে পাঠিয়ে দেওয়া হয় মাঠে চাষাবাদ করার জন্য। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়। আর এত কিছুর পরেও কেউ যদি স্কুলে যেতে চাইতো তাহলে তাদেরকে কমিউনিস্ট পার্টি থেকে একটা স্পেশাল পারমিশন নিতে হতো। এই পলিসির উদ্দেশ্য ছিল একটাই, যে বা যারা মাওয়ের অ্যাগেনস্টে কথা বলবে তাদেরকে দেশবিরোধী ঘোষণা করা হবে, তাদেরকে ফিজিক্যালি এবং মেন্টালি হ্যারেস করা হবে। 1970-এর দশকে চীনের প্রায় 80% পিপল চাষাবাদের উপর বেঁচে ছিলেন। ইকোনমি এতটাই খারাপ ছিল যে চীনের রাস্তায় সে সময় কোনো মোটর গাড়ি দেখা যেত না। যার কাছে একটা সাইকেল ছিল তাকেও ধনী মনে করা হতো। দিন দিন মানুষ হতাশ হয়ে পড়ছিল। তাদের লাইফে কোনো স্বপ্ন ছিল না, কোনো ভিশন ছিল না। অন্যদিকে চীনের পাশেই ছিল হংকং, যেটা ব্রিটিশদের কন্ট্রোলে ছিল, যেখানে জীবনযাত্রা চীনের থেকে বহু গুণ ভালো ছিল। আর চীনের মানুষদের কাছে হংকং ছিল একটা প্রমিস ল্যান্ড বা স্বর্গের মতো, যেখানে 100 গুণ বেশি বেতন পাওয়া যায়, দুবেলা পেট ভরে খেতে পাওয়া যেত। এই সময় শেনজেন প্রভিন্সের প্রায় 7 লক্ষ মানুষ একটা বেটার লাইফের আশায় চীনের সমুদ্র পেরিয়ে হংকংয়ে যাওয়ার চেষ্টা করে, যার মধ্যে মাত্র 1,40,000 মানুষ পৌঁছাতে পারে। কিছু মানুষ ফেরতও আসে, আর বেশিরভাগই সমুদ্রের জলে ডুবে মারা যায়। এই জায়গাটিকে আজও বলা হয় কোভ অফ কর্পস। এক কথায় চীন যে কখনো ঘুরে দাঁড়াতে পারবে এটা কেউ কখনো ভাবতেও পারেনি। এই সময় চীনের একটি প্রত্যন্ত গ্রামে একটি 5 ফুট 2 ইঞ্চির মানুষ চাষাবাদ করছিল। তখনও কেউ জানতো না যে এই লোকটাই ভবিষ্যতে চীনকে বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত করবে। এই লোকটির নাম ডেন জাওপিং। তিনি একটা সময় চীনের কমিউনিস্ট পার্টিতে একটা বড় পদে ছিলেন, কিন্তু মাও জেদংয়ের বিরুদ্ধে কথা বলার জন্য তাকে পার্টি থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং রাজধানী থেকে দূরে একটা প্রত্যন্ত গ্রামে সরকারের জমিতে চাষ করতে পাঠানো হয়। 3 বছর তিনি এই গ্রামে ছিলেন। ডেন জাওপিং এবং চীনের ভবিষ্যৎ তখন বদলে যায় যখন 1976 সালে মাও জেদং মারা যায়। যারা ডেন জাওপিংকে সাপোর্ট করত তারা তাকে রাজধানীতে ফিরিয়ে আনে। সে সময় সবার একটাই লক্ষ্য ছিল, চীনের অর্থনীতিকে কিভাবে আবার ভালো করা যায়। এখানে আমি ডেন জাওপিং এবং চীনের রাজনীতির বিষয়ে বেশ কিছু তথ্য আপনাদেরকে বলবো, যাতে আপনি এটা বুঝতে পারেন যে রাজনীতি কিভাবে আমাদের দেশের অর্থনীতির উপর প্রভাব ফেলে। ডেন জাওপিংয়ের আইডিওলজি মাও জেদংয়ের আইডিওলজি থেকে একেবারে ডিফারেন্ট ছিল। মাও চাইতো সবাই তাকে ঈশ্বর মনে করুক, সে যা বলবে জনগণ সেটাই শুনবে, একেবারে টোটাল রেভলিউশন। অন্যদিকে ডেন জাওপিং কিন্তু কমিউনিস্ট আইডিওলজিতে বিশ্বাসী ছিলেন, কিন্তু তিনি টোটাল রেভলিউশন চাইতেন না। তিনি চাইতেন চীন ধনী হয়ে উঠুক, ফ্লারিশ করুক। কিন্তু মাও জেদংয়ের মৃত্যুর পরেও চীনে এমন কিছু লিডার ছিল যারা মাওয়ের আইডিওলজিকে, তার চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যেতে চাইছিল। আর এই লিডারদেরকে পাশ কাটিয়ে যাওয়া ডেন জাওপিংয়ের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। এই সময় চীনে একটা পাওয়ার ভ্যাকিউম তৈরি হয়। মাও জেদংয়ের ওয়াইফ জিয়াং চিন চীনের ক্ষমতা দখল করতে চায়, কিন্তু তার এই অ্যাটেম্প্ট ফেল হয়ে যায়, তাকে অ্যারেস্ট করা হয়। ডেন জাওপিং কিন্তু কখনো কোনো উঁচু পদে ছিলেন না, কখনো তিনি চীনের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান ছিলেন না, বা কখনো তিনি চীনের রাষ্ট্রপতিও হননি। কিন্তু তিনি ইনডাইরেক্টলি এতটাই পাওয়ারফুল হয়ে উঠেছিলেন যে তিনি সবাইকে কন্ট্রোল করতেন। ডেন জাওপিং ভালোভাবেই জানতো যে চীনকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে এখানে শিক্ষার প্রয়োজন। এই কারণে 1977-এ চীনের রাজধানী বেজিংয়ে ডেন জাওপিং এডুকেশন সেক্টরের ভবিষ্যৎ নিয়ে একটা মিটিং করেন। আর এই মিটিংয়ে সে সময় চীনের যে সমস্ত হার্ডকোর কমিউনিস্ট লিডার ছিল তারা উপস্থিত ছিল। তারা চাইছিল না চীনের স্কুল কলেজ আবার ওপেন হোক। সে সময় ডেন জাওপিং ওই মিটিংয়ে একটা কথা বলেছিলেন, যে কথাটা চীনের ভবিষ্যৎকে বদলে দিয়েছিল। তিনি বলেছিলেন, ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার আ ক্যাট ইজ ব্ল্যাক অর হোয়াইট অ্যাজ লং অ্যাজ ইট ক্যাচেস মাইস। একটা বিড়াল সাদা বা কালো এটা ম্যাটার করে না যতক্ষণ না সেই বিড়ালটা একটা ইঁদুরকে ধরছে। মানে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইলে যে শুধুমাত্র মাও জেদংয়ের আইডিওলজি এবং তার কথাকেই মানতে হবে এমনটা নয়।
দেশের ভালোর জন্য যে কোনো পলিসি ইমপ্লিমেন্ট করা উচিত যতক্ষণ পর্যন্ত সেটা কাজ করছে। এরপরেই মাও যে সমস্ত স্কুল কলেজ বন্ধ করে দিয়েছিলেন, ডেন জাওপিং সেগুলোকে রিওপেন করেন। আবার পরীক্ষা শুরু হয়। 1977 ডিসেম্বরে সারা দেশ জুড়ে পরীক্ষা হয়। সে সময় 18 থেকে 38 বছরের প্রায় 57 লক্ষ মানুষ এই পরীক্ষায় বসে, যার মধ্যে মাত্র 5% এই পরীক্ষায় পাশ করে। এই পরীক্ষা দিয়ে শুরু হয় চীনের ভবিষ্যৎ বদলানোর প্রথম স্টেপ। এর পরের স্টেপে ডেন জাওপিং একটা 30 জনের টিম তৈরি করেন এবং তাদেরকে ইউরোপের বিভিন্ন দেশ যেমন ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স এবং সুইজারল্যান্ডে পাঠান। আর এই দেশগুলোতে ঘুরে সেই চাইনিজ টিমটা পুরোপুরি হতবাক হয়ে যায়। বছরের পর বছর ধরে তাদেরকে বলা হচ্ছিল ক্যাপিটালিজম শ্রমিকদের অত্যাচার করে, শ্রমিকদেরকে চাপিয়ে রাখে, দেশকে অরাজকতার দিকে নিয়ে যায়। কিন্তু এই টিম যখন ইউরোপে পৌঁছায়, তারা দেখতে পায় ইউরোপ চীনের থেকে 100 গুণ এগিয়ে গেছে। টেকনোলজি, সায়েন্স, ইকোনমি সব দিক থেকে এই ক্যাপিটালিস্ট কান্ট্রিগুলো এগিয়ে আছে। এই সময় তারা ইউরোপের দেশগুলোর সাথে কথা বলে কিভাবে তারা নিজেদের দেশকে উন্নত করতে পারবে সেই বিষয়ে ডিসকাশন করে। আর ইউরোপের এই দেশগুলো চীনকে সে সময় সাহায্য করতে এগিয়ে আসে, কারণ সে সময় চীন একটা হিউজ মার্কেট ছিল। এখানে বিজনেস গ্রো করলে তাদেরও মুনাফা ছিল। এরই মধ্যে ডেন জাওপিং নিজেও সিঙ্গাপুর এবং জাপানে যান। তিনি দেখেন জাপানের ট্রেনের স্পিড 210 কিলোমিটার, যেখানে চীনের ট্রেনে সর্বোচ্চ গতি ছিল 60 কিলোমিটার। জাপানের টেকনোলজি, রোবট, ইলেকট্রনিক্স জিনিসপত্র দেখে তিনি শকড হয়ে যান। জাপান এবং সিঙ্গাপুরের সাধারণ মানুষরা কিভাবে জীবনযাপন করেন, এখানকার রাস্তাঘাট, কলকারখানা, এই সব কিছুর তিনি ভিডিও করেন। তিনি চীনে ফিরে এসে সেই ভিডিওগুলো চীনের সাধারণ মানুষকে দেখাতে শুরু করেন। চীনের মানুষ হতবাক হয়ে যায় যখন তারা দেখতে পায় জাপানের একজন সাধারণ শ্রমিকের বাড়িতেও টিভি এবং ফ্রিজ আছে। তারা কত উন্নত জীবন কাটাচ্ছে। এই দেশগুলোতে চাষাবাদের উন্নত যন্ত্রপাতি আছে, যেখানে চীনারা তখনও আদিকালের চাষাবাদের জিনিসপত্র ব্যবহার করত। এই ভিডিও দেখানোর একটা উদ্দেশ্য ছিল চীনের সাধারণ মানুষের মধ্যে আশা জোগানো। ডেন জানতো যে এত বছর ধরে চীনে যে খারাপ পলিসি চলছিল, এতে চীনের মানুষেরা হতাশ হয়ে পড়েছে। তারা স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছে। আর চীনকে এগিয়ে নিয়ে যেতে গেলে এই মানুষগুলোর মনে আশা জোগাতে হবে। কিন্তু এত কিছুর পরেও চীনের কিছু পলিটিক্যাল লিডার কোনো রকম বদল চাইছিল না। তারা ভাবতো তারা যদি তাদের দেশের ইকোনমিকে ইউরোপ বা জাপানের মতো উন্নত করে, তাহলে তাদের দেশ যারা প্রতিষ্ঠা করেছিল তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে। 1978 ডিসেম্বরে চীনের বিভিন্ন প্রভিন্স থেকে কমিউনিস্ট পার্টির 200 জন সদস্যকে ডাকা হয়। আর এই মিটিংটাকে লিড করছিলেন ডেন জাওপিং। এখানে তিনি প্রথমবার চীনের ইকোনমিকে ওপেন করার কথা বলেন। আফিম যুদ্ধের পর থেকে চীন বহির্বিশ্বের সাথে বাণিজ্য করা বন্ধ করে দিয়েছিল। তিনি এখানে চীনে সায়েন্স এবং টেকনোলজিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। ডেন ভালোভাবে জানতেন যে চীনকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, চীনকে যদি ধনী করতে হয়, তাহলে আমেরিকা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আর ঠিক এই টাইমে আমেরিকাও চাইছিল চীন এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে সম্পর্ক আছে সেটা ব্রেক করে যাক। চীনকে আমেরিকা নিজেদের দিকে টানতে চায়। আর আপনারা জানলে শকড হয়ে যাবেন, 1978-এর আগে পর্যন্ত আমেরিকা চীনকে একটা দেশ হিসাবে মানতই না। 1 জানুয়ারি 1979 আমেরিকা প্রথমবার পিপলস রিপাবলিক অফ চায়নাকে একটা দেশ হিসাবে মান্যতা দেয়। এই বছরই ডেন জাওপিং আমেরিকা ভিজিটে যান। তিনি আমেরিকার রাষ্ট্রপতি জিমি কার্টারের সাথে মিট করেন। এটা একটা ঐতিহাসিক স্টেপ ছিল। যে কমিউনিস্ট চীন এবং ক্যাপিটালিস্ট আমেরিকা একে অপরের শত্রু ছিল, তারা আজ প্রথমবার একে অপরের সাথে হাত মেলাচ্ছিল। আমেরিকা থেকে ফিরেই ডেন জাওপিং চীনের দক্ষিণে যান। এই সময় ব্রিটিশদের কন্ট্রোলে থাকা হংকংয়ের পাশেই চীনের একটা মৃতপ্রায় ইন্ডাস্ট্রিয়াল হাব ছিল, গুয়ানজাও। 1949-এর আগে, মানে এই কমিউনিস্টদের শাসন শুরু হওয়ার আগে, এখানে বড় বড় কলকারখানা ছিল। কিন্তু মাও জেদং ক্ষমতায় আসতেই এখানের ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যায়। ডেন এখানেই চীনের অর্থনীতিকে আবার রিভাইভ করার কাজ শুরু করেন। তিনি এই এলাকায় এমন একজন কমিউনিস্ট লিডারের সাথে কথা বলেন যার চিন্তাধারা ডেনের সাথে হুবহু মিলে যেত। এই লোকটির নাম শি জংসুন। আর এই লোকটাকে জানেন? বর্তমানে চীনের যিনি প্রেসিডেন্ট রয়েছেন শি জিনপিং, তার বাবা। তো আমরা টপিকে ফিরে আসি। এই জায়গায় ডেন জাওপিং এবং শি এর মধ্যে একটা মিটিং হয়। মিটিংয়ে শি জং জানান যে এই এলাকায় ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হচ্ছে না, তার পিছনে সবথেকে বড় কারণ এই এলাকাগুলোতে সরকারের কন্ট্রোল সবথেকে বেশি আছে। ডেন জাওপিং তখন শি জংকে ফ্রি হ্যান্ড দেন। তিনি বলেন এখানে ইন্ডাস্ট্রিকে গ্রো করানোর জন্য যা যা করার দরকার তাই করুন।
তবে এখানে ইনভেস্ট করার জন্য সরকার কোনো রকম হেল্প করতে পারবে না, কারণ সরকারের কাছে ফান্ড খুবই লিমিটেড রয়েছে। তো এই গুয়ানজাওয়ের একটা বড় সিটি হলো শেনজেন। এই জায়গাটা হংকংয়ের একদম কাছেই ছিল। সে সময় হংকংয়ে বড় বড় বিল্ডিং এবং কলকারখানা তৈরি হচ্ছিল, যার জন্য প্রয়োজন ছিল প্রচুর পরিমাণে স্টিলের। কিন্তু হংকংয়ে এই স্টিল তৈরি করা তেমন একটা লাভজনক ছিল না, কারণ এখানে লেবার কস্ট খুব বেশি ছিল। তাছাড়া একটা স্টিল ফ্যাক্টরি তৈরি করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার বানাতে হয় তারও খরচ অনেক বেশি ছিল। আর এই সুযোগটাকেই কাজে লাগায় চীনের শেনজেন অঞ্চলে থাকা একটা লোকাল এন্টারপ্রাইজ। তারা সমুদ্রের ওপারে থাকা হংকং থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আসে আর চীনের পুরনো জাহাজগুলোকে ডিসম্যান্টেল করে সেগুলো দিয়ে স্টিল তৈরি করে। আর সেই স্টিল তারা চীন থেকে হংকংয়ে পাঠায়। আর এই প্রসেসটা করার সবথেকে বড় কারণ ছিল চীনের লেবার কস্ট খুবই কম ছিল। তাছাড়া এই শেনজাং থেকে হংকংয়ের ডিস্টেন্সও কম ছিল, ফলে ট্রান্সপোর্টেশন কস্টও বেঁচে যেত। আর আপনারা জানলে হয়তো একটু আশ্চর্য হবেন, এটাই ছিল চীনের ফার্স্ট ফরেন ইনভেস্টমেন্ট। চীন তাদের এই এলাকায় একটা স্পেশাল ইকোনমিক জোন তৈরি করে, যাতে হংকংয়ের কোম্পানিগুলো এই জায়গায় চিপ লেবারের জন্য তাদের ফ্যাক্টরি তৈরি করে। আর এই মডেলটা ভীষণই সাকসেসফুল ছিল। শেনজেনে যেহেতু এই মডেলটা সাকসেসফুল হয়েছিল, তাই চীন ঠিক করে তারা এই মডেলটা তাদের যে সমস্ত কোস্টাল এরিয়াগুলো রয়েছে সেই এরিয়াগুলোতেও তারা অ্যাপ্লাই করবে। এরই মধ্যে মানে 1974 সালে ডেন জাওপিং প্রথমবার ইউনাইটেড নেশনে যান। সেখানে তিনি বিশ্বের প্রত্যেকটা দেশের কাছে অনুরোধ করেন চীনে ইনভেস্ট করার জন্য। চীনে এবার বেশি বেশি পরিমাণে ফরেন ইনভেস্টমেন্ট আসতে শুরু করে। তাছাড়া চীন যে সমস্ত ইকোনমিক জোন তৈরি করেছিল সেই জায়গাগুলোতে তারা ট্যাক্স ফ্রি করে দিয়েছিল। আর ট্যাক্স বাঁচানোর লোভেও অনেক কোম্পানি চীনে আসতে থাকে। চীনের জেজান প্রভিন্সের ওয়েনঝাও এমন একটা জায়গা যেখানে চীনের সরকারের কন্ট্রোল অনেকটা কম ছিল। আগামী মাত্র কয়েক বছরের মধ্যে এই এলাকায় 1,30,000 প্রাইভেট বিজনেস তৈরি হয়। নুডল থেকে শুরু করে চীনের প্রথম এয়ারলাইন কোম্পানি সবকিছুই এই জায়গায় তৈরি হয়েছিল। 1979 সালে চীনের সরকার এই ছোট ছোট ব্যবসাগুলোকে সার্টিফিকেট দিতে শুরু করে। এবার মাও জেদং যখন শাসনে ছিলেন তখন কি হতো, চীনে যে সমস্ত বড় বড় ডিসিশনগুলো ছিল সেগুলো পার্টির একেবারে টপ লেভেলের লিডাররা নিত। পরিস্থিতি এমন ছিল সে সময় যে ধরুন কোনো যদি টপ লেভেলের লিডার এটা ঠিক করে নেয় যে আপনাকে ওই কাজটা করতে হবে, তখন সবাইকে সেটা মানতে হতো। কিন্তু ডেন জাওপিং চীনের পলিসির মধ্যে কালেকটিভ আইডিয়া এবং রেসপন্সিবিলিটি নিয়ে আসেন। মানে কোনো বড় ডিসিশন নেওয়ার আগে তাদের সবাইকে একসাথে ডিসকাশন করতে হবে এবং সেই পলিসির কারণে যদি কোনো ভুল হয় তাহলে তার রেসপন্সিবিলিটি নিতে হবে। এবার চীনের ইকোনমি ধীরে ধীরে বুস্ট করছিল, কিন্তু দেশকে যদি প্রপারলি এগিয়ে নিয়ে যেতে হয় তার জন্য দরকার এডুকেশন। মাও জেদংয়ের আমলে একটা সময় ছিল যখন স্কুলে যাওয়ার জন্য কমিউনিস্ট পার্টির থেকে পারমিশন নিতে হতো। সেখানে চীনারা এখন ঠিক করে তারা তাদের স্টুডেন্টদেরকে বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠাবে, যাতে যুব সমাজ দেশে ফিরে সায়েন্স এবং টেকনোলজিতে গ্রোথ করতে পারে। তবে এই জায়গায় কিন্তু একটা প্রবলেম ছিল। চীনের বড় বড় যে সমস্ত লিডাররা ছিল তারা ভয় পাচ্ছিল যে স্টুডেন্টদেরকে তারা ইউরোপ আমেরিকায় পড়তে পাঠাবে, তারা কি আদৌ দেশে ফিরবে? কারণ সেই সময় চীনের লিভিং স্ট্যান্ডার্ড এবং এই পশ্চিমা দেশগুলোর লিভিং স্ট্যান্ডার্ডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল। তো লিডাররা এই কারণে ভয় পাচ্ছিল যে তারা যে যুব সমাজকে বিদেশে পাঠানোর কথা ভাবছে পড়াশোনার জন্য, তারা দেশে ফিরবে কিনা। সে সময় ডেন জাওপিং একটা কথা বলেছিলেন যে এই 10 জনের মধ্যে যদি একজন স্টুডেন্টও দেশে ফেরে তাহলে সেটাও চীনের জন্য লাভজনক হবে। এবার আসেন নেক্সট প্রবলেম, কারণ বিদেশে তো পাঠালেই হবে না, কারণ দেশের ভেতরে আপনাকে যদি বেসিক এডুকেশনটা যদি ঠিকঠাকভাবে না থাকে তাহলে আপনি বিদেশে গিয়ে কী পড়বেন। ঠিক এই কারণে চীনের প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশনকে বদলানো হয়, পড়াশুনোর মান উন্নত করা হয়। 9 বছর পর্যন্ত প্রত্যেকটা বাচ্চার বেসিক এডুকেশন একদম কম্পালসারি এবং ফ্রি করে দেওয়া হয়। আর তখন থেকে আজ পর্যন্ত চীন প্রত্যেক বছর তাদের এই এডুকেশন সেক্টরে ইনভেস্টমেন্ট বাড়িয়ে চলেছে। 2023 সালে চায়না তাদের এডুকেশন সেক্টরে দেশের মোট জিডিপির 6.13% খরচ করে। 1982 সালে যেখানে চীনের শিক্ষার হার ছিল 65%, সেখানে 2025 সালে 15 থেকে 24 বছরের প্রত্যেকের এডুকেশনের হার 100%। আর তারা যে ভয়টা পাচ্ছিল দেশে ফিরবে কিনা, এবার চাইনিজ স্টুডেন্টরা দেশে ফিরতে শুরু করে। তারা বিদেশ থেকে পড়াশুনো করে এসে নিজেদের দেশে ব্যবসা বাণিজ্য তৈরি করে। সায়েন্স টেকনোলজি এই সব কিছুতে চায়নাকে এগিয়ে নিয়ে যেতে থাকে। 1990 সালের দিকে জাপানের সনি, প্যানাসোনিক, সাউথ কোরিয়ায় এলজি, স্যামসং এরকম বড় বড় কোম্পানিগুলো টিভি, ফ্রিজ, রেডিও এই সমস্ত প্রোডাক্ট গোটা পৃথিবী জুড়ে বিক্রি করত। কিন্তু এই দেশগুলোতে প্ল্যান্ট তৈরি করার জন্য এনাফ স্পেস এবং ওয়ার্কফোর্স দুটোই ছিল না।
চায়না এই কোম্পানিগুলোকে এবার ইনভাইট করে যাতে তারা চীনে তাদের ফ্যাক্টরি ওপেন করে। তাছাড়া চীনে লেবার কস্ট অনেক সস্তা ছিল, তাছাড়া ছিল স্পেশাল ইকোনমিক জোন যেখানে তারা তাদের ট্যাক্স বাঁচাতে পারত। আজ ওয়ার্ল্ডের সব বড় বড় লাক্সারি ব্র্যান্ড টেসলা, BMW, অ্যাপেল, গুচি, রোলস রয়েস এদের কোনো না কোনো পার্টস চায়নায় তৈরি হয়। এবার আপনি হয়তো নিশ্চয়ই ভাবছেন যে চীন কেন তাদের দেশে এই বড় বড় কোম্পানিগুলোকে ঢুকতে দিচ্ছিল, এতে তাদের লাভ কি? এসব নামি দামি কোম্পানিগুলো ইনোভেশন, রিসার্চ এবং প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে, সময় খরচ করে। কিন্তু প্ল্যান্ট যেহেতু চীনে আর ওয়ার্কাররা চাইনিজ, তাই চীন ইজিলি এই কোম্পানিগুলোর সিক্রেট টেকনোলজি তাদের হাতে পেয়ে যায়। এরপর তারা সেই টেকনোলজি তাদের লোকাল ম্যানুফ্যাকচারারদেরকে দিয়ে দেয়। লোকাল ম্যানুফ্যাকচারার মানে চীনের নিজস্ব কোম্পানিরা ছোট বড় প্ল্যান্ট সেট আপ করে, এই সমস্ত প্রোডাক্টগুলোর চিপ কপি তৈরি করে নিজেরা বাজারে বিক্রি করতে থাকে। এমনকি কোম্পানির ওয়ার্কাররাও তাদের বাড়িতে ছোট ছোট প্ল্যান্ট তৈরি করে এই প্রোডাক্ট তৈরির কাজে লেগে পড়ত। আর এভাবেই আজ প্রায় চীনের প্রত্যেকটা বাড়িতে ছোট ছোট ফ্যাক্টরি করে উঠেছে। বর্তমানে সুচ থেকে শুরু করে নিউক্লিয়ার ওয়েপেন এমন কোনো জিনিস নেই যেটা চীন বানায় না। আর এই কারণেই চীনকে বলা হয় ওয়ার্ল্ডস ফ্যাক্টরি। চীন প্রতি বছর সায়েন্স, টেকনোলজি এবং রিসার্চের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে যাতে তাদের দেশে আরও অ্যাডভান্স টেকনোলজি ডেভেলপ করা যায়। 2023-এর রিপোর্ট অনুযায়ী রিসার্চ এবং ডেভেলপমেন্টের পেছনে চীন $500 বিলিয়ন খরচ করেছে। চীনের বিজ্ঞানীরা আজকের দিনে আমেরিকার সায়েন্টিস্টদেরকেও হার মানানোর ক্ষমতা রাখে। হাইপারসনিক মিসাইল, হাইড্রোজেন বোমা থেকে শুরু করে অত্যাধুনিক ড্রোন, রোবট সব কিছুর টেকনোলজি চীনের কাছে আছে। রিসেন্টলি চীনের সরকার 6 বছর বয়স থেকে সমস্ত বাচ্চাদের পড়াশুনোয় AI শেখা কম্পালসারি করে দিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট অনুযায়ী 1981 থেকে 2012 সালের মধ্যে চীন 80 কোটি মানুষকে দরিদ্র সীমা থেকে বের করে এনেছে। 2024 সালে চীনের পভার্টি রেট ছিল মাত্র 1%। চীন যে শুধুমাত্র তাদের দেশ থেকে গরিবি দূর করেছে তা কিন্তু নয়। আজকের দিনে চীন একটা সুপার পাওয়ার। পৃথিবীর মোট ইলেকট্রিসিটি 25% চীন একা প্রডিউস করে। হাইড্রো ইলেকট্রিসিটি মানে জলবিদ্যুৎ উৎপাদনেও চীন সবার উপরে। গোটা পৃথিবীর 50% কয়লা একা চীন প্রডিউস করে। স্মার্টফোন ইন্ডাস্ট্রির 48% চীনের দখলে। 1990 সাল থেকে 2020 সাল পর্যন্ত মাত্র 30 বছরে চীন যে পরিমাণে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে, আমেরিকা গত 100 বছরেও সেটা করতে পারেনি। 1978 সালে ডেং জাওপিং জাপানে বুলেট ট্রেন দেখেছিলেন, যেটা 210 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে চলত। সেদিন সেই ট্রেনে চেপে তিনি যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন চীন 2008 সালে পূরণ করে। 2008 সালে চীনে প্রথম বুলেট ট্রেন চলে, যার গতি ছিল 350 কিলোমিটার। আর প্রথম বুলেট ট্রেন চলার মাত্র 10 বছরের মধ্যেই চীন নিজেরাই বুলেট ট্রেন বানানোর টেকনোলজি ডেভেলপ করে ফেলে। আর আজ 2025 সালে চীনে 50,000 কিলোমিটার লম্বা বুলেট ট্রেনের নেটওয়ার্ক রয়েছে। চীনের বিষয়ে তো আমি অনেক ভালো ভালো কথা বললাম, তবে চীনের কিছু ডার্ক সাইডও রয়েছে, যেগুলোর বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আর ডিসকাস করব না। আপনারা যদি ডেডিকেটেড ভিডিও চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আশা করি বুঝতে পারছেন যে চীনের লিডাররা কিভাবে তাদের জনগণের মধ্যে আশা জুগিয়েছিল, স্বপ্ন দেখিয়েছিল। ইভেন যে আইডিওলজির উপর বেস করে চীন প্রতিষ্ঠিত হয়েছিল দেশের স্বার্থে, তারা সেই আইডিওলজিকেও বদলে ফেলেছিল। পয়সা বাজারের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ক্রেডিট স্কোর চেক করতে পারবেন দেশের সব থেকে বড় ব্যুরো থেকে। এখনই আমার ডেসক্রিপশন এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করুন এবং পয়সা বাজারে গিয়ে চেক করুন আপনার ক্রেডিট স্কোর। আমার ক্রেডিট স্কোর 810, আপনার কত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। চীনের মতো জাপানের ইকোনমি কিন্তু একটা মিরাকেল তৈরি করেছিল, কারণ তাদের দেশে 2টো পারমাণবিক বোমা ফেলা হয়েছিল। তারা একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছিল। জাপান কিভাবে ঘুরে দাঁড়িয়েছিল সেই বিষয়ে ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন। তো বন্ধুরা, আপনারা দেখছিলেন রোমাঞ্চপিডিয়া আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে।